সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিত হাসান। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, এই প্রবাদটি একেবারেই প্রাচীন কাল থেকে এবং সেটি কিন্তু নানাবিধ উপমা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সত্যিকার অর্থে দাঁতের যত্নের জন্য এটি আরও বিশেষভাবে জরুরি। আমরা যখন দাঁতটি আমাদের থাকে, আমাদের যখন সার্বক্ষণিক যে সেবাটি দিয়ে থাকে দাঁতের মাধ্যমে, আমরা যে কত কাজ, আমাদের যে সুন্দর হাসি, আমাদের খাবার দাবার, আমাদের পুষ্টি, এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দাঁত যতক্ষণ সচল থাকে ততক্ষণ কিন্তু আমরা এর মর্মটা বুঝতে পারি না, কিন্তু যখনই দাঁত ব্যথা হয় অথবা কোনো জায়গায় ক্ষয় হয় তখন কিন্তু আমরা হাহাকার করে উঠি, অনেক সময় সেটাকে রক্ষা করা সম্ভব হয় না। তাই দাঁতের যত্ন হতে হবে প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং এই প্রতিদিনের যত্ন এবং একই সঙ্গে দাঁতের সৌন্দর্য রক্ষা করা, হাসিটিকে কিভাবে সুন্দর করা যায়। আমরা জানি একটি সুন্দর হাসি মানে একটি আত্মবিশ্বাস, সেটি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সংসার জীবনে সব জায়গায় কিন্তু প্রভাব ফেলে। আজকে সবগুলো নানাবিধ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার লুবনা শারমিন, কনসালটেন্ট ডেন্টাল বিভাগ, প্রাভা হেলথ। ডাক্তার লুবনা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ অগণিত দর্শক যারা আজকের অনুষ্ঠানে এই লাইভ প্রোগ্রামে আছেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য। এবং দর্শক আপনাদের জন্য বলে রাখি যে ডাক্তার লুবনা শারমিন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে পারেন। ডাক্তার লুবনা, যে কথাটি বলছিলাম যে দাঁতের যত্ন প্রতিদিন, মানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে, মানে এমনও হচ্ছে যে আমাদের দিন শেষ হয় দাঁতের যত্ন দিয়ে, শুরু হয় দাঁতের যত্ন দিয়ে, মানে আমরা ব্রাশিংয়ের কথা বলছি। আসলে দাঁতের প্রতিদিনের যত্নটি কিভাবে করতে হয়, যদি আপনি একদম এজ বেসিসে বলেন, ছোট বাচ্চা থেকে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে কিভাবে করা উচিত? ধন্যবাদ। এজ বেসিসে বলতে হলে আমাকে শুরু করতে হবে অ্যাকচুয়ালি একজন মা দিয়ে। বা দিয়ে। কারণ একজন মা যখন প্ল্যান করে টু হ্যাভ এ বেবি, হ্যাভ এ চাইল্ড, তাকে কিন্তু অ্যাটলিস্ট 2-3 মাস আগে তার একটা প্ল্যান করতে হবে যে তার গাইনোকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, ইভেন ডেন্টিস্টও একটা চেক আপ দরকার, ইন জেনারেল চেক আপ। কারণ ওই মায়ের অনেক সময় যে মুখের মধ্যে আনট্রিটেড কোনো ইনফেকশন থাকবে না কেউ বলতে পারি না আমরা, ক্যারিজ থাকতে পারে বা উইজডম দাঁতের প্রবলেম থাকতে পারে, সে অনেক দিন ধরে সাফার করছে। তো যখন সে বেবিটাকে ধারণ করে, সে প্রেগন্যান্ট অবস্থায় হঠাৎ করে দেখা যায় সাডেন ওই ইনফেকশনটা বেড়ে যেতে পারে, প্রেগন্যান্সি জিঞ্জিভাইটিস হতে পারে এবং তার প্রচণ্ড ব্যথা হতে পারে। তো ওই সময় দেখা যায় যে ওই ফার্স্ট টাইমিস্টার বা লাস্ট টাইমিস্টারে আমরা অনেক সময় চিকিৎসা না দিতে পারি, অ্যান্টিবায়োটিক না দিতে পারি, পেইন কিলার, এক্স রে করতে পারি না, একটু চিকিৎসা ব্যাহত হতে পারে। হ্যাঁ, একদম গুরুত্বপূর্ণ কথা বলে, মানে একটা প্রেগনেন্সি, প্ল্যান্ড প্রেগনেন্সি যদি হয় জি। তাহলে তার আগে কিন্তু একটা ডেন্টাল চেক আপ একেবারে ইভেন জরুরি। প্রেগনেন্সি টাইমে কিন্তু একটা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস হয়। সো এটাকে রোধ করার জন্য তার একটা ডেন্টাল চেক আপ, একটা স্কেলিং করে নেওয়া, দাঁতগুলো ক্লিনিং করে নেওয়া এবং আনট্রিটেড কোনো দাঁতের ইনফেকশন বা কোনো প্রবলেম থাকলে ওটা ট্রিটমেন্ট করে নেওয়া। আচ্ছা, আমরা যদি প্রতিদিনের যত্নের কথা যাই, যে সকালবেলা কিভাবে শুরু করব? হ্যাঁ, আমি এই প্রেগন্যান্সি থেকে এই কারণে বলছি, ওই মাটা যে খাবারটা খাবে, ওই খাবারটার ইফেক্ট কিন্তু বাচ্চাটার উপর আসবে। সো তাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে একেবারে। হবে যাতে বাচ্চার দাঁতটা হেলদি হয়। এখন একটা বাচ্চা বর্ন করলো, বাচ্চাটা মার দুধ খাচ্ছে, আমি বাচ্চা দিয়েই শুরু করছি। একেবারে। সো বাচ্চাটা মায়ের দুধ খাচ্ছে, অনেক সময় দেখা যায় যে মায়ের দুধ খায় বা ফিডারে দুধ খায়, ওই দুধ খেতে খেতে মায়েরা বাচ্চাটাকে ঘুমিয়ে দেয়। ওই গামটায় কিন্তু দুধটা লেগে থাকে। ও ধীরে ধীরে যখন দাঁত উঠে তখন দেখা যায় যে ওই দাঁতগুলোতে ক্যারিজ হচ্ছে ক্লিন জি। না করাতে। এখন প্রতিদিনের যত্নতে এই আচ্ছা, নিউবর্ন বেবি আমরা থেকে আমি আমরা শুরু আমরা নিউবর্ন করতে থেকে চাই। শুরু করব, তবে তার আগেই আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রস্তুতি শুনি। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জেনে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি আব্দুর রহিম নোয়াখালী থেকে বলছিলাম। জি, বলুন। আমি যে জানতে চাচ্ছিলাম আর কি, যে স্যার থাকে এই দাঁতের খরচের জন্য কি করা জরুরি? জি জি, আমরা আসলে প্রসঙ্গটিতে আসবো। ডেফিনেটলি আপনি সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে, প্রশ্নটির উত্তর আমরা দেব আমাদের এই জি। দাঁতের যত্নের পরে। তো যেটি ওই বলছিলেন। বাচ্চাটাকে যখন আমরা রাত্রে যখন দুধ খাওয়াবো একদম শেষ টাইমে ঘুমানোর আগে, তখন ওই মাকে একটা পরিষ্কার পাতলা থিন একটা কাপড়, যেটা জি, মানে হ্যাঁ। ধুয়ে
স্টেরাইল করে ধুয়ে আঙ্গুল দিয়ে ওই গামটাকে মুছিয়ে দিতে হবে এবং ছোট যে দুধ দাঁতটা উঠবে ওটাও মুছিয়ে দিতে হবে। অ্যাটলিস্ট এটাও যদি না পারে দুধ খাওয়ানোর পরে একটু পানি খাওয়াই দিতে হবে। এরপরে আর বাচ্চাকে দুধ দেবে না। এরপর বাচ্চাটা বর্ন করলো, বাচ্চা এই ছোটোবেলা থেকে ধাপে ধাপে তার দাঁত উঠবে, বড় হবে। সো প্রতিদিনের যত্নের মধ্যে প্রধান যে এই আমাদের জিনিসটা সেটা হলো টুথব্রাশ, দাঁত ব্রাশ। সো বাচ্চাদেরও কিন্তু অনেক সফট ব্রাশ পাওয়া যায়, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়াম রিটেন ব্রাশ ইন জেনারেল, যেটা সফট না হার্ড না। সফট আর হার্ড আমরা পার্টিকুলার কোনো ডিজিজের ক্ষেত্রে রিকমেন্ড করি, বাট হার্ড ব্রাশে বা সফট ব্রাশ করলে ওটা আরও উল্টা ইফেক্ট হয়। তো মিডিয়াম রিটেন ব্রাশ সে দুই এখানে আমি খুব ইম্পর্টেন্ট বলবো কিভাবে দাঁত ব্রাশ করবেন। 2 টাইমস ব্রাশ বিফোর গোয়িং টু বেড, আফটার ব্রেকফাস্ট, মানে ঘুমানোর আগে, সকালে নাস্তা খাওয়ার পরে। আর সারাদিন আমরা যে টাইমটা পাচ্ছি সারাদিন, এই টাইমটাতে সে প্রতিবার যাই খাক, সে লাঞ্চ করুক, একটা বিস্কিট খাক, একটা চা খাক, সে খাওয়ার পরপরই একটু পানি তো অ্যাভেলেবেল, তো পানি দিয়ে একটু কুলি করে ফেলবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো যে 2 দাঁতের মাঝখানে ফাঁকে ফাঁকে কোনো খাবার ঢুকলে কখনোই টুথপিক বা সেফটি পিন না, ডেন্টাল ফ্লস, এই যে সুতার মতো ওই ফ্লসিং করবে, এটাতে তার গাম কেয়ারও হয়। এটা হলো ব্রাশ, ঠিক আছে। আর আপনার 2 টাইমস ব্রাশ, 2 বার 2 মান্থস অন্তর অন্তর ব্রাশটাকে চেক করতে হবে যে ব্রিসেলগুলা, 2 মিনিটস করতে হবে। হ্যাঁ এটা আসছি, ব্রিসেলগুলা নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই যদি চেঞ্জ করে ফেলতে হবে। আর হলো 2 মিনিটস ব্রাশ। কিভাবে, আমরা যদি পুরো মুখটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, ইচ কোয়াড্রেন্টে 30 সেকেন্ড ধরি, সো প্রত্যেকটা কোয়াড্রেন্টে 2 মিনিটস আসে। ব্রাশটা করতে হবে আপ অ্যান্ড ডাউন পজিশনে, ভিতরে বাইরে, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেটরি মুভমেন্ট, ঘুরিয়ে ঘুরিয়ে। সো কখনো এরকম সোজাভাবে ওটা ইন্টারডেন্টাল স্পেসগুলো ক্লিন হয় না। আজকাল মুখের যত্নের মধ্যে দাঁত ব্রাশ ছাড়াও ওই ব্রাশ দিয়ে কিন্তু আমরা জিহ্বাও পরিষ্কার করব। এটা কিন্তু খুব জরুরি, কারণ জিহ্বায় অনেক সময় লেশন হয়ে যায়, ঘা হয়ে যায়। সো আমরা টাংটাও ক্লিন করব, মিউকোসাগুলা, মুখের ভিতরে মাসেলগুলা, ওগুলাও আমরা পরিষ্কার করে নিব। খুবই দারুণ করে বলেছেন যে রুল অফ 2, মানে 2 মিনিটস, 2 মান্থস এবং 2 টাইমস। এবং আমাদের মধ্যে আসলে যেটি সবচেয়ে বড় কমন যে প্রবলেমটি রয়েছে, যে আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার জন্য সবার আগে রেডি হয়ে যাই, সেই জায়গাটিও কিন্তু আপনি ধরে দিয়েছেন, যেটা নাস্তা খাওয়ার পরে। এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, সেটা হলো যে দেখেন আমরা সারাদিন যদি খেলাধুলা করি তো পায়ে কিন্তু ধুলা লেগে যাচ্ছে, আমরা পাটা ক্লিন না করে কিন্তু বিছানায় যাচ্ছি না। তেমনই সারাদিন যাই খাক, ওই খাবারটা কিন্তু দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকে। সো ব্রাশটা কিন্তু বিফোর গোয়িং টু বেড, রাতের ব্রাশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে জরুরি। কারণ ওই সময় আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আমাকে শুনতে পাচ্ছেন? সুমন বলছিলাম, টাঙ্গাইল থেকে। জি জি জি, বলুন সুমন সাহেব, আমি আপনার সমস্যাটি বলুন। সমস্যা, আমার দাঁতের যে লালচে ভাব আছে, এই দাঁতের লালচে ভাবটা কিভাবে দূর করা যাবে? জি জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা যত সময় আপনার প্রশ্নের উত্তর দেব। আমরা 2টি প্রশ্নের উত্তরই নিয়ে আসি। প্রথমজন যিনি ছিলেন রহিম সাহেব, নোয়াখালী থেকে ফোন করেছিলেন যে দাঁতের ক্ষয়রোধ প্রতিরোধে আসলে কি করা যায়। ধন্যবাদ রহিম সাহেব, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। খুব ভালো প্রশ্ন। তো দাঁতের ক্ষয় কেন হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। তো দাঁতের ক্ষয় অ্যাকচুয়ালি এটা বলছিলাম যে ল্যাক অফ টুথ ব্রাশিং, দাঁতের ফাঁকে ফাঁকে খাবার জমে থাকে। এখন রাতের বেলা আমরা ব্রাশ না করে ঘুমালে ওইখানে তো মানে আমাদের ব্যাকটেরিয়া তো একটা ইফেক্ট হবে, ল্যাক্টোব্যাসিলাস, তো ইফেক্ট হয়ে লালার সাথে মিশিয়ে দাঁতটাকে ক্ষয় করে ফেলে। এই ক্ষয়টা অনেক সময় ব্রাউন কালার, খয়েরি রং হয়, অনেক সময় কালো হয়। আবার আমরা আগে যেমন জানতাম যে ক্যারিজ তো ক্যারিজ, দাঁতে পোকায় খাওয়া, যেটা বাংলা বলে। এখন ক্যারিজেরও যে কত ধাপ আছে, হ্যাঁ, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 5, ইভেন অ্যারেস্টেড ক্যারিজ, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, ভিতরে, মানে ভিতরে, হ্যাঁ হিডেন, 2 দাঁতের মাঝখানেও থাকে। সো আপনার এই ক্ষয়টা বা ক্যারিজটা, এইটা প্রতিরোধ করতে হলে আপনার নিয়মিত কিন্তু দাঁত ব্রাশ করতে হবে, যেটা আমি একটু আগে শিখিয়ে দিলাম। এটা করলে ক্ষয়রোধ হবে,
প্লাস আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ইদানিং খুব পাই, যে হঠাৎ করে তার কোনো প্রবলেম নাই, দাঁত ক্লিন করে, তার ব্লাড সুগারও হাই না, সব কিছু নর্মাল, বাট দাঁত ক্ষয় হচ্ছে, ভেঙে যাচ্ছে, নড়ে যাচ্ছে, ইভেন পড়ে যাচ্ছে। কেন? তখন তার ভিটামিন ডি লেভেলটা আমি চেক এটা একটা করি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। সো ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাবে অনেক সময় দাঁত ক্ষয় দাঁতের হয়। ক্ষয় মানে হতে পারে। খুবই চমৎকার করে বললেন, এবং একই সঙ্গে এটিও ভীষণ গুরুত্বপূর্ণ যে একটি নিয়মিত চেক আপ, বিশেষ করে আসলে ক্ষয়টি হচ্ছে অনেক সময় নিজে তো সেটা দেখা সম্ভব নয়, কাজে একটি ডেন্টাল চেক আপ এভরি 6 মান্থলি অথবা ইয়ারলি, সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আসবো হয়তো স্ক্রিনিং এর বিষয়টি। তার মানে চেক আপটা 6 মাসে চেক আপ করাতে হয়, বাট যেটা দাঁত ক্লিন করা, স্কেলিং সেটা তো করা প্রতিদিন। প্রপারলি, ওটা ইয়ারলি একবার করলে একবার হয়। করলেই হবে। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন ছিলেন, সুমন টাঙ্গাইল থেকে ফোন করেছিলেন যে ওনার দাঁতগুলো লালচে ভাব হয়ে যাচ্ছে, এটি থেকে কিভাবে মুক্তি পাবেন? লালচে ভাবের একটা হলো যে উনি হয়তো দীর্ঘদিন দাঁতে স্কেলিং বা ক্লিনিং করেন নাই, জি। সেইটা। অথবা উনি হলো যদি স্মোক করে বা পান সুপারি খান, সেই ক্ষেত্রে কিন্তু দাঁতের উপর Stain হয়ে একটা যায়। স্টেইন পড়ে। সো এই ক্ষেত্রে কিন্তু ওনাকে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে তারপর ওই, এখন তো লালচে ভাব কি, এখন তো আমরা দাঁত হোয়াইটেনিং করে সাদা করে ফেলি। সো পরামর্শ নিয়ে ওনার ওই চিকিৎসা নিলে উনি ঠিক হয়ে পলিশিং যাবে। করা যায় হ্যাঁ। দাঁত। জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা তার প্রশ্নটি নেই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। জাফর আহমেদ, নাটোর থেকে বলছি। জি, প্লিজ বলুন। আমার বাচ্চার বয়স 7 বছর। 7 বছর। তো বাচ্চার দাঁত আরো আগেই পড়ছে, সামনের উপরের সারির 4টা দাঁত পড়ছে, কিন্তু 2টা উঠছে, আর মাঝখানে এই 2 সাইডে ফাঁকা। জি। এটা এখন কি করতে পারি? কি করতে পারি? একদম আমাদের আরেকজন দর্শক যুক্ত আছেন, আমি প্রশ্ন নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আমি কিশোরগঞ্জ জেলার নিকলি থানা সুমারানী বিশ্বাস। জি জি, বলুন, প্রশ্নটি করুন দর্শক। স্যার আদাব, আমি আমার বয়স 34 বছর আছি। এখন আমার দাঁতের গোড়া অনেক ব্যথা করে। জি, আচ্ছা। জি দর্শক, আপনি এখন বুঝতে সেই পেরেছেন। গোড়াটা ফেলে দিলে কি বুঝতে পেরেছি যে উনি দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে, ফেলে দিলে কি হবে। আমরা প্রথম প্রশ্নটিতে যাই। একজন নাটোর বাচ্চা থেকে 7 যিনি বছর। প্রশ্ন করেছেন যে 7 বছর বয়স, 4টি দাঁতের মধ্যে 2টি উঠেছে, 2টি উঠে উঠেনি, নাই। কি হ্যাঁ। করবেন এখন? সৃষ্টিকর্তা আসলে সব কিছুর একটা ধারাবাহিকতা দিয়েছেন। বাচ্চাদের দুধ দাঁত থাকে এবং আস্তে আস্তে পার্মানেন্ট দাঁত আসা শুরু হয়। সো এই দুধ দাঁত পড়া শুরু হয় 6 বছর বয়স থেকে, কারো একটু আগেও হতে পারে 5 বছর থেকে, কারো ইভেন একটু লেটও হতে পারে, 10-12 বছরেও দাঁত পড়ে অনেক সময়। জি। সো এই ক্ষেত্রে যে দাঁতটা 6 বছরে পড়া শুরু হবে, শেষ হবে গিয়ে 12 বছরে। মানে 6 বছরে যে দাঁতটা পড়বে, জি। ওইটা নিশ্চয়ই আপনি আশা করবেন যে আমার এখন আসবে। এখন দাঁত যদি উনি ক্ষয় করে ফেলে, নষ্ট করে ফেলে, যে দাঁতটা 12 বছরে পড়বে, ওই দাঁতটা যদি উনি এখন ফেলে দিতে হয় ওনাকে, এটা তো মানে আমরা এত আগে আশা করব না যে ওই দাঁতটা এখনই আসবে, কারণ তার টাইমলি সে বের হবে। এখন কথা আরেকটা আছে, যেটা 12 বছরে পড়বে বা 11 বছরে পড়বে, সেইটার চিকিৎসাটা আমরা 6-7 বছরে করব কিনা, ফেলে দিব কিনা। অনেক সময় দেখা যায় যে ওই দুধ দাঁতটা ফেলে দিলে পার্মানেন্ট যে টুথ জার্মটা তৈরি হয় ভিতর থেকে, ওইটা আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে দাঁত আসে না, পার্মানেন্ট দাঁত আসে না। আবার অনেক সময় স্পেসিংয়ে প্রবলেম হয়। সো আমাদেরকে এরকম প্রবলেম থাকে, ওনাকে যেটা করতে হবে, দাঁতের এখন অনেক আধুনিক এক্সরে আছে, অর্থোপেন্টামোগ্রাম, ওপিজি, যেটাতে ফুল দাঁত চলে আসে, ইভেন দাঁতেরও স্ক্যান আছে, সিভিসিটি। সো উনি এক্সরে করে দেখতে হবে যে ওনার পার্মানেন্ট দাঁতটা ভিতরে আছে কিনা। যদি পার্মানেন্ট দাঁতটা থাকে, সেটা বয়স মতো রোড ঠিক যদি আসবে, থাকে তাহলে সেটা আসবে আসবে না, পার্মানেন্ট দাঁত ভিতরে থাকলে আসবে, ওটা আসবে। ইনশাআল্লাহ। এটি একটি সমাধান যে আমরা আসলে এক্সরে করে দেখতে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, প্রস্তুতি নিয়ে। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তপন কুমার বলছি ফরিদপুর থেকে। বলুন তপন সাহেব। আমার বয়স হলো 65 বছর। 65 বছর। হ্যাঁ, আমার দাঁত হলো শিনশিন, অনেক দিন, প্রায় 8 থেকে 10 বছর। জি। তো অনেক ট্রিটমেন্ট করছি, কিন্তু কাজ হচ্ছে না। এটা বিভিন্ন জি। টুথপেস্ট বিভিন্ন পাল্টে অনেক মানে চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। যে কোনো
বিশেষ করে শীতের দিনে উনি কোনো পানি খেতে পারে না। বুঝতে পেরেছি। ঠিক আছে দর্শক, আমরা প্রশ্নটি নিচ্ছি। দুটি প্রশ্নের উত্তরে আসছি। নিকলি থেকে একসাথে আসছি। 34 বছর বয়সের একজন ভদ্র প্রশ্ন আমি বলছেন এটা বুঝতে যে পেরেছি। দাঁতের গোড়ায় ব্যথা করছে, জি, উনি জি, কি জি। করবেন? এখন যিনি 34 বছর বয়স, হ্যাঁ, ওনার সব দাঁতই পার্মানেন্ট দাঁত। জি। দাঁতের গোড়ায় ব্যথা করলে দেখতে হবে যে ওটা কোনো পার্টিকুলার দাঁত কিনা বা ইন জেনারেল সব দাঁত ব্যথা করে কিনা। এখন প্রশ্ন যে উনি জীবনে কখনো একজন ডেন্টিস্ট দেখিয়েছেন কিনা। জি। সো পার্টিকুলার কোনো দাঁতের গোড়ায় যদি ব্যথা করে নিশ্চয়ই ওই দাঁতের সমস্যা আছে। সমস্যা রয়েছে। ওনার আরেকটা ইয়ে ছিল, অ্যাডেড একটা প্রশ্ন ছিল যে ভাঙা দাঁত উনি ফেলে দিবে কিনা, হ্যাঁ, এটা জানতে চেয়েছে। এখন পার্মানেন্ট একটা দাঁত ফেলে দেওয়া কিন্তু সলিউশন না, সেটাকে প্রিজার্ভ করা রাখাটাই সলিউশন। সবচেয়ে জরুরি। কিন্তু ওনাকে অচিরেই একজন ডেন্টাল সার্জন দেখিয়ে দেখিয়ে। এক্স-রে করে ওইটা ডায়াগনোসিস করতে হবে যে ওই দাঁতটার কি চিকিৎসা লাগবে, সেই হিসাবে চিকিৎসা নিয়ে নিতে হবে। একেবারে জরুরি। আরেকজন প্রশ্ন করেছিলেন যে ওনার মার জন্য 65 বছর শিরশির বয়স, করেন, জি। দাঁত শিরশির করে, বিশেষ করে শীতকালে পানি খেতে গেলে ভীষণ রকমের কষ্ট হয়। ওনার আম্মার যে বয়স, এই বয়সে সাধারণত আমাদের দেশে দেখা যায় যে পান সুপারি খান, হ্যাঁ, অনেক পান সুপারি খেতে খেতে দাঁতগুলা প্রায় অর্ধেক ক্ষয় করে ফেলেন। ধরে নিলাম উনি পান সুপারি খান না, ঠিক আছে, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের শরীরের মানে হাড্ডি বোনসগুলো যেমন ক্ষয় হয়, দাঁতও ক্ষয় হয়, ওই যে বিকজ ল্যাক অফ ভিটামিন ডি, ক্যালসিয়াম, ঠিক আছে। সো ওনার দেখতে হবে যে শিরশির কেন করছে। শিরশির করার একদম প্রধান কারণ কিন্তু দাঁত কোনো না কোনো জায়গায় অ্যাট্রিশন বা ক্ষয় হয়ে গেছে, এই কারণে শিরশির করছে। তো ওনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে নিতে হবে, ওনাকে ডায়াগনোসিস করতে হবে এবং ডায়াগনোসিস অনুযায়ী ওনার চিকিৎসা দিতে এনামেলটি হবে। রয়েছে সেটা একটু পাতলা হয়ে যায়, সেটি হ্যাঁ, পাতলা হয়ে যায়, ভেঙে যায়, সাইড দিয়ে ফাঁকা হয়ে যায়, ইভেন রুট বের হয়ে যায়, বুঝছেন, গাম ডিসিশন হয়ে যায়, গামটা নেমে যায়। সো উনি পানি নিলে ডেন্টিন, দাঁতের শিরশির করে তো দাঁতের সেকেন্ড লেয়ারটা ডেন্টিন, তো ক্ষয় হয়ে এনামেল ক্ষয় হয়ে ডেন্টিনটা বের হয়ে যায়, এই জন্য শিরশির করে। সেটি এটি নিয়ে তো আসলে একটা কমন প্রবলেম সবসময়। আমরা বিভিন্ন ইয়েতে দেখি যে আবার ওই যে পেস্ট দাঁত ব্যবহার ক্ষয় করলে যে দাঁত ক্ষয় যে ডেন্টাল ক্যারিস, ওজন্য কিন্তু শিরশির করে, শিরশির ঠিক করেন। আছে। আচ্ছা, আমরা আসলে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, দর্শকরা ভীষণভাবে এ বিষয়ে জানতে চেয়েছেন আপনার কাছ থেকে। আমরা একটু আলোচনায় চলে আসি যে বিষয়টি, প্রতিদিনের যত্নের কথাটি বললাম, ফ্লসিং এর কথা বললাম, এখন যদি আমরা জানতে পারি ক্যারেজের কথা, যেটা সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়, কারণ এটা তো প্রতিদিন আমরা খাদ্য কণা আমাদের দাঁতের মধ্যে লেগেই থাকে, অনেকেই আমরা আলসি করে দাঁত ওইভাবে পরিষ্কার করি না, করতে পারি না। তো ক্যারেজ, বা এক সময় যেটা বলতাম আমরা ছোটবেলায় ভাবতাম যে দাঁতের ভিতরে পোকা হয়েছে, তো এই ক্যারেজটির মূল কারণটি কি এবং আসলে এটা থেকে রক্ষা পাবার উপায়টি কি? ধন্যবাদ। সেটা হলো যে ক্যারিস তো একটু আগেও বললাম যে ঠিক মতো যত্ন না নিলে খাবার জমে এটা ব্যাকটেরিয়া এসে ওখানে লালার সাথে মিশে দাঁত ক্ষয় করে দেয়, এটাই ডেন্টাল ক্যারিস। তো ডেন্টাল ক্যারিস তো এখন অনেক ধরনের হয়। তো বাচ্চাদেরও কিন্তু দেখেন, সে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যত্নটা সেই শিশু থেকে বয়স্ক পর্যন্ত চলে আসতেছে, কারণ বাচ্চাদেরও কিন্তু ক্যারিজ আছে। এখন ওই বাচ্চাদের যে ক্যারিজটা হয়, ওইটা ওই যে দাঁতটা 12 বছরে পড়বে, আপনার মোলার দাঁতগুলা, ওইটা যদি 6 বছরে ক্যারিজ হয়, তাকে বাচ্চাদেরও কিন্তু আমরা রুট ক্যানাল করি, পালপেক্টমি করি, পালপোটমি করি, হ্যাঁ, ক্যাপিং করি, স্পেস রাখার জন্য আমরা স্পেস ব্যান্ড দিই, হ্যাঁ, বাচ্চাদেরও কিন্তু অনেক ট্রিটমেন্ট আছে। এখন আমি যদি মনে করি যে না, আমার বাচ্চার এখন এই দাঁত পড়ে যাবে, দুধ দাঁত ফেলে দিব, হ্যাঁ ফেলে দিব, তখন তো তার চিকিৎসা হচ্ছে না। আর বড়দের ক্ষেত্রেও বলবো, যখন দাঁত শিরশির করে অবশ্যই আপনি চেক আপ করাবেন। শিরশির পর্যন্ত ক্যারিজটাকে আমরা রেস্টোরেশন বা ফিলিং দিয়ে ওটাকে বিল্ড আপ করে আমরা রোধটা করতে পারি, কিন্তু যখন এটা গভীরে যাবে, যখন এটা ব্যথা হবে, আপনার পালপাইটিস হয়ে ব্যথা হবে, তখন কিন্তু আপনার ওই যে রুট ক্যানাল ট্যানাল করতে হয়, খরচের ব্যাপার আছে, ঠিক আছে। সো ক্যারিজটা রোধের জন্য অবশ্যই দাঁতটা ক্লিন রাখতে হবে সবসময়। আর একজন ডেন্টাল সার্জনকে আপনি 6 মাস পর পর একটা নর্মাল চেক আপ করাবে। একদম। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছে, প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোস্তাহিন বিল্লাহ বলছি পটুয়াখালী থেকে। জি বলুন। আমার মেয়ের বয়স 6 বছর, ওর 1.5 মাস হয়েছে, 2টা সামনের দাঁত পড়ছে। তো সেক্ষেত্রে 1.5 মাস হয়েছে, এই জন্য কি আমি করতে পারি, মানে সমস্যা হয়েছে কিনা যে 1.5 মাসের ভিতরে দাঁত উঠতেছে না, এই জন্য আমি খুব খারাপ অনুভব করতেছি। আচ্ছা, বুঝতে পারছি আপনি মানসিকভাবে একটু চিন্তিত আছেন। আমরা আসলে প্রশ্নটির উত্তর নেব, এখনই দিয়ে দিব না, আমরা একটু বিরতি নিয়ে নিই, তারপর আমরা উত্তরটি দেব। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম দাঁতের যত্নে প্রতিদিন। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর।
সুপ্রিয় দর্শক সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। কথা বলছিলাম দাঁতের যত্ন প্রতিদিন, এবং আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার লুবনা শারমিন। আমরা আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন, ওনার বাচ্চা 6 বছর বয়স, কিন্তু 2টি দাঁত পড়েছে, 1.5 মাস হয়ে গেছে, দাঁত উঠছে না, খুব ভীষণ চিন্তিত আছেন। কি করা 6 যায়? বছর তো এখনো সময় আছে, কিন্তু মনে রাখতে হবে যে 2টা দাঁত কোন 2টা দাঁত, নিচের 2টা দাঁত প্রথমে পড়ে। সো দাঁত যদি না ওঠে, ওনার করণীয় একজন ডেন্টিস্টের পরামর্শ মানে নিয়ে কতদিন অপেক্ষা করবেন এই দাঁত ওঠার জন্য স্বাভাবিকভাবে? প্রাথমিক অবস্থায় উনি যে কাজটা করবে সেটা বাচ্চাকে যে শক্ত জিনিস, যেমন একটু পেয়ারা স্লাইস করে দেওয়া, ওই সামনের দিয়ে যেন সে চিউইং করে খায়। হ্যাঁ, তাহলে হয় কি, অনেক সময় যে শক্ত জিনিস চিউইং করে খেতে খেতে মাড়িটা রাপচার হয়ে যায়, দাঁতটা বের হয়ে যায়। এটা আমি প্র্যাকটিক্যালি অনেককে মানে উপদেশ দিয়েছে এবং কাজে দিয়েছে। তারপরেও উনি আরও অপেক্ষা করতে পারে, আরও 6 মাস অপেক্ষা করুক। হ্যাঁ, করে তারপর যদি না আসে, দেন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে ওই যে একটা বললাম যে একটা এক্সরে করতে হবে। অনেক সময় দেখা যায় অবস্ট্রাকেল থাকে, পাশের দাঁত বা কোনো দাঁতের সাথে আটকে আছে, বের হচ্ছে না। তখন হয়তো কি যে ওই মাড়িটা একটু সামান্য কেটে দিলে দাঁতটা উঠে যায়। আর তার আগে যেটা বললাম যে একটু শক্ত জিনিস চিউইং করতে দিলে মাড়িটা ফেটে দাঁতটা উঠে যাবে। খুবই চমৎকার করে বললেন। আমরা যদি যত্নের কথা আসি, তাহলে একটা তো ঘরের যত্ন রয়েছেই, আরেকটা হচ্ছে চেম্বারের যত্ন। চেম্বারে গিয়ে যত্ন করে স্কেলিং একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এটিকে অনেকে আবার নেগেটিভভাবেও দেখে যে বেশি আপনারা এমনভাবে খোঁচাখুচি করেন দাঁত বোধহয় ক্ষয় হয়ে যাবে, মাড়ি বোধহয় আলগা হয়ে যাবে। আসলে বিষয়টি তো তা নয়। স্কেলিং তো দাঁতকে রক্ষা করার জন্য। সেটি কিভাবে কাজ করে? ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে বলবো যে এক্সপেরিয়েন্স কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো যখন আমি আর্লি লাইফে প্র্যাকটিস শুরু করি, তখন কিন্তু আমার এত এক্সপেরিয়েন্স ছিল না। সো এই 30 বছরে আমার অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো আমরা মাড়ির যত্ন, গামের যত্ন, দাঁতের যত্ন, আগে কি বুঝতাম যে দাঁতগুলা ওই পাথর পরিষ্কার করতে হবে, তখন হ্যান্ড স্কেলিং ছিল, হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। ওটি কিন্তু এখনও করে, আমেরিকায় করে, আমরা করি। ওটি কিন্তু ভালো, রিকমেন্ডেড, ওটা বলছি না খারাপ, ঠিক আছে। তারপর তো বের হইলো আল্ট্রাসনিক স্কেলার, হ্যাঁ, যেটা ভাইব্রেশনে দাঁতের পাথর পরিষ্কার করে। তো নর্মালি আমি বলবো প্রত্যেকটা মানুষের 6 মাস পর পর একজন ডেন্টাল সার্জন ভিজিট করা উচিত। বিকজ আমি দাঁতের যে স্কেলিং, এটাকে আমি কি নাম দিয়েছি জানেন? হোল বডির যেমন আমরা মাস্টার হেলথ চেক আপ করি, ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ারের জন্য স্কেলিংটা হলো মুখের ভিতরে চেক আপ। সো আমি যখন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে স্কেলিং করছি, তার কিন্তু প্রত্যেকটা স্পেস আমি দেখতে পাচ্ছি কোথাও হিডেন ক্যারিজ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আর 6 মাস পর পর চেক আপ। আর স্কেলিং যেটা এখন গামের কিন্তু শুধু স্কেলিং না, প্রোফাইল্যাক্সিস আছে, যেটা আমরা ইন্টারডেন্টাল স্পেস ক্লিন করি, পলিশিং করি। হ্যাঁ, মানে এক গামের উপর কিন্তু অনেক যত্ন আছে, ঠিক আছে। আর স্কেলিং যেটা পিওরলি স্কেলিং, যেটা ভাইব্রেটিং মেশিন বা আল্ট্রাসনিক স্কেলার দিয়ে করা হয়, সহজ একটু ওটা না, ওইটা হলো আপনার বছরে একবার করলে ভালো। এই যে আমি কিন্তু রোগীদের সাথে একমত যে একদম যে ইফেক্ট হয় না, কেউ যদি বলে যে ইফেক্ট হয় না, তা না। স্কেলারের ভাইব্রেশনে অবশ্যই এনামেলের উপর একটা ইফেক্ট আছে, কিন্তু স্কেলিং মানে প্রসিডিওরটা, টেকনিকটা কিভাবে, আপনি কিভাবে করছেন। অনেকে আছে যে ওই স্কেলারের মাথা ক্ষয় করে দেয় স্কেলিং করতে করতে, আসলে সেটা না। বছরে একবার করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে, ভালো ডেন্টাল সার্জনের কাছে স্কেলিং করতে হবে, দেন ইটস ওকে। এটা সমস্যা হবে না। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, দর্শকের ফোনটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম সালাম, আমি গোপালগঞ্জ থেকে বলতেছিলাম। জি, আমার সমস্যা হলো আমার দাঁতে একবার মাড়িগুলো নিচ দিকে চলে যাচ্ছিল, পরে আমি ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমার দাঁতে স্কেলিং করাইছিল। এখন পর্যায়ক্রমে অনেকের কাছে শুনতেছি যে স্কেলিং করানোর জন্য নাকি দাঁত আস্তে আস্তে নড়ে যায় এবং কিছুদিন পর নাকি পড়ে যায়। এটা কতটুকু সত্য? আপনি, আমার মনে হয় যে অলরেডি আপনার উত্তরটি পেয়ে গেছেন। না, এখানে আরেকটি কথা যুক্ত করতে চান। সেটা হলো যে আমরা দাঁত কখন স্কেলিং করি, ওই টার্মটাকে মেডিকেল ভাষায় বলে জিঞ্জিভাইটিস, মানে গামের প্রদাহ, মাড়ির ভিতরে পাথর জমে। আচ্ছা, এই ক্ষেত্রে যাদের পাথর জমে, একটা জিনিস হয় খেয়াল করবেন যে তাদের কিন্তু ব্রাশের সময় মাঝে মাঝে রক্ত আসে, এবং তাদের মুখে ফল খেতে গেলে রক্ত আসে, মাঝে মাঝে কিন্তু খুব ব্যাড স্মেল, দুর্গন্ধ হয়। তো কেন আসে রক্তটা, সেটাও একটু বুঝিয়ে বলি। তো স্টোনটা, টার্টার যেটা পাথর যেটা, ওটা গাম
আর দাঁত মাঝখানে কিন্তু জমে, ঠিক আছে? এখন আমরা যখন দাঁতটা ব্রাশ করছি, ব্রাশের প্রেশারটা পড়ছে কিন্তু ওই স্টোনের উপর। তো দাঁতের যে ব্লাড সাপ্লাইটা আসে ছোট ছোট ব্লাড ক্যাপিলারি দিয়ে, ওই প্রেশারে ক্যাপিলারিগুলা ফেটে গিয়ে ব্লিডিং হয়। তো অবশ্যই পাথরটা সরিয়ে দিতে হবে। আর্টিফিশিয়াল একটা গাম আর দাঁত, মানে দাঁতের মাঝখানে পাথরটা দিয়ে একটা শক্ত হয়ে আছে, এটি কিন্তু একটা আর্টিফিশিয়াল সাপোর্ট। সো পাথরটাকে যখন সরিয়ে দেওয়া হয়, সাময়িকভাবে মনে হয় যে মাড়িটা লুজ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ওইটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসে। প্লাস আপনাকে যদি অতি লুজ হয়, মানে অনেক নেমে গেছে, গাম রিসিশন বলি আমরা, তখন কিন্তু আমাদের কিন্তু ওই যে পেরিওডন্টোলজি কিন্তু একটা বিশাল বিভাগ আছে। গামের সুচারিং করা হয়, গাম মানে ফ্ল্যাপ দিয়ে সার্জারি করা হয়, হ্যাঁ। সো অনেক ধরনের চিকিৎসা আছে। মূলত আপনাকে একজন প্রফেশনাল ডেন্টাল সার্জনের কাছে নিয়ে উনি দেখালেই যথার্থ সমাধান দিতে পারবেন। খুবই চমৎকার করে বললেন। যে প্রসঙ্গটিতে আমরা আসতে চাই সেটা হচ্ছে রুট ক্যানেল, সবচেয়ে জনপ্রিয় দাঁতকে রক্ষার, বা আমরা বলছি যে কনজারভেটিভ ডেন্টিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। রুট ক্যানেল করে দাঁতকে রক্ষা করা যায়। আগে তো একটি বিষয় ছিল যে কিছু হলেই দাঁত, এখনো অনেক প্রান্তিক জায়গায় যে যে অপচিকিৎসাগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে দাঁত ব্যথা হওয়া মাত্রই সেটিকে তুলে ফেলে দেয় সমাধান মনে করছে। কিন্তু রুট ক্যানেল একটি ব্যাপক পরিবর্তন এনেছে চিকিৎসা, ডেন্টাল চিকিৎসা জগতে। কিন্তু রুট ক্যানেলের খরচ, সময়, এই জায়গাগুলোতে কিছু আধুনিকতা এসেছে কিনা? অবশ্যই। এখন মডার্ন ডেন্টিস্ট্রি, আমরা যখন আমি যখন প্র্যাকটিস শুরু করছি তখন কিন্তু এত মডার্নাইজ ছিল না, বাট রুট ক্যানাল আমরা শুরু করেছি। কারণ রুট ক্যানালটা বাংলাদেশে শুরু হয়েছে 80s-এ। তো তখন রুট ক্যানাল করতো, কিছু সাকসেস হতো, কিছু হতো না। ক্রাউনিংটা তো অনেক পরে আসছে। একটা দাঁতে রুট ক্যানাল কখন করা হয়? একটা দাঁতে যখন পালপাইটিস হয়ে প্রচণ্ড ব্যথা হয়, রুটের অ্যাপেক্স এখানে ইনফেকশন হয়ে যায়। এখন ওই ইনফেকশনটা বের করা তো কোনো ওয়ে ছিল না, পথ নাই। যেমন একটা বয়েল বা ফোড়া হলে আমরা কেটে পুঁজটা বের করে দিই, সেম রুট ক্যানেলে দাঁতে যে ক্যানেলগুলো আছে, 2টো আছে, 3টা আছে, একটা আছে, এবং পাল্পটা কিন্তু তার ড্যামেজ অলরেডি, হ্যাঁ। সো ওই আমরা দাঁতটাকে হোল করে, ফুটা করে, ক্যানেল ওরিফিস ওপেন করে ওই ড্যামেজ পাল্পটাকে বের করি, দাঁতের অ্যাপেক্স থেকে ইনফেকশন বা পুঁজটা বের করে দাঁতটাকে ব্যথামুক্ত করি, তারপর সিল করি। সো এইভাবে কিন্তু একটা দাঁতকে আমরা রক্ষা করছি। 32টা দাঁত আল্লাহ দিয়েছেন, 32টা দাঁতেরই কিন্তু ইফেক্ট আছে। সামনের দাঁতগুলা যেমন কথা বলতে, স্পষ্ট কথা বলতে পারি, তারপর সামনের দাঁতগুলা দিয়ে আমাদের সৌন্দর্যের ব্যাপার আছে। পিছনের দাঁত দিয়ে কিন্তু আমরা খাবার চিবিয়ে খাই, খাবার ভালো মতো চিবিয়ে না খেলে কিন্তু আমাদের হজম হবে না, শরীরের সাথে রিলেটেড আছে। সো দাঁতটা রক্ষা করাটাই মানে জরুরি, ফেলে দেওয়াটা জরুরি না। এখন খরচের ব্যাপারটা বলি, আপনি যদি কিছু ক্ষেত্রে আছে আপনাকে এখন আপনার যদি একটা স্টেন্টিং লাগে, একটা পা ভাঙলো, ফ্র্যাকচার লাগলো, আপনাকে দাঁতের ব্যাপারটা ওভাবে চিন্তা করতে হবে যে এখন কিন্তু সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু ভালো চিকিৎসা হচ্ছে। সো ওয়ে কিন্তু আপনার সব জায়গা আছে, সরকারি হসপিটালও আছে, প্রাইভেট হসপিটালও আছে। তো বাইরে বিদেশের তুলনায় আমরা আধুনিক মানের চিকিৎসা দিচ্ছি, কিন্তু রিজনেবল প্রাইসে। ধন্যবাদ। যে আমরা খুব সংক্ষেপে একটি প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে সংক্ষেপে প্রশ্নটি করুন। বলবো এখানে না ওইখানে বলবো? যে প্রশ্নটি করুন। বাবুল চন্দ্র দত্ত, বাসাবো মায়া কারণ থেকে বলছি। জি, আমার হলো আমি স্কেলিং করেছি, স্কেলিং করার পরে আমাকে দাঁতের ইয়েতে এই যে এগুলো পাথর ছিল এক সময়, কিন্তু এখনো এগুলো ইয়েতে দাঁতের সাথে এবং আমার জামির সাথে অনেকটা ইয়ে হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, ফিল আপ হচ্ছে না এগুলো। জি, মানে যে এটা ভাইয়া ধন্যবাদ। এটা হলো আমি এর আগেও বলেছি যে এই ক্ষেত্রে যেহেতু উনি সাফার করছেন, এই ক্ষেত্রে কিন্তু ওনার প্রপারলি ডায়াগনোসিস করতে হবে যে ওনার কী হয়েছে। পেরিওডন্টাইটিস, যেটা মানে গাম নিচে চলে যাওয়া, ফাঁকা হয়ে যাওয়া, ইভেন দাঁতের শিকড় বের হয়ে দাঁতটা অনেক সময় নড়ে, হ্যাঁ, মুভ করে। তো এই ক্ষেত্রে কিন্তু ওনার অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, ওনার প্রপার ডায়াগনোসিস করে তারপর সেই হিসাবে স্কেলিং করার পরে উনি বলছেন ফাঁকাটির পরিমাণ অনেক বেশি, ওটা দেখতে হবে যে উনি কোন পর্যায়ে গিয়ে স্কেলিং করেছে। ওনার হয়তো ওই পর্যায়েই ছিল, দেখা গেছে যে অনেক সময় আমরা একটা টার্টার বা স্টোন বের করি প্রায় দাঁতের হাফ বা পুরা দাঁতের মতো, বুঝছেন? আচ্ছা, আমরা এই প্রশ্ন আমরা একেবারে শেষ পর্যায়ে, আমি শেষ একটি অভিনব একটি জিনিস নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা এখন শীতের সময়, বিয়ের একটি সিজন, এই সময় অনেক কিছুর প্রিপারেশন, ওয়েডিং প্রিপারেশন,
থাকে। এর মধ্যে দাঁতের সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ওয়েডিং প্ল্যান ডেন্টাল একটি মানে নতুন উইং আপনারা চালু করেছেন, এই ব্যাপারটি আমাদেরকে একটু বলুন। অনেক ধন্যবাদ অমিত। সেটা হলো যে সৌন্দর্য আসলে সবাই চায়। সামনের একটা দাঁত আপনি একটা ইউনিভার্সিটির প্রেজেন্টেশন দিবেন, কিন্তু কথায় স্পষ্ট হচ্ছে না বা দাঁত উঁচু, আপনি নিজেকেই কিন্তু ওরকম পজিটিভভাবে স্পিচটা দিতে পারছেন না। বা কোথাও একটা লেকচার দিবেন বা একটা প্রেজেন্টেশন করবেন, স্পষ্ট কথা হচ্ছে না। একটা মেয়ের বিয়ে হবে, বিয়ের আগে দেখা গেল তার দাঁত অনেক বাইরে বের হয়ে গেছে, উঁচু বা ফাঁকা বা অসমান। হ্যাঁ, অনেক সময় বিয়ের মানে সম্বন্ধও ভেঙে যায়। ঠিক আছে, তো সৌন্দর্য একটা বড় ফ্যাক্টর। এইসব কথা চিন্তা করে আমি যেখানে কাজ করি প্রাভা হেলথ, ওরা একটা ওয়েডিং প্ল্যান দিয়েছে। এই ওয়েডিং প্ল্যানের মধ্যে দাঁতের সৌন্দর্যের সব কিছু আছে। আপনার দুই দাঁতের মাঝখানে ফাঁকা বন্ধ করার মতো ওখানে ট্রিটমেন্ট প্ল্যান দেওয়া আছে, এবং কম খরচে দাঁতটাকে স্কেলিং, পলিশিং, সাদা করা, যাদের ডিসকালার, যাদের কালার নষ্ট হয়ে গেছে তাদের ওখানে প্ল্যানের মধ্যে আছে। হোয়াইটেনিং প্যাকেজ আছে আমাদের। এবং অসমান, অসমান মানে কোনো দাঁত একটু ছোট বড় কোনা ভাঙা, সেই অসমান দাঁতকে আমরা টুথ গ্রাইন্ডিং করে একটা শেপিংয়ের ব্যবস্থা আছে, যে সৌন্দর্যটা ফিরে আসে। তো সেই শেপিংয়েরও একটা প্ল্যান আছে। আর এস্থেটিক ডেন্টিস্টির মধ্যে বিরাট একটা অংশ আছে, এস্থেটিক রেস্টোরেশন বা ফিলিং, যেটা দাঁতের একদম ফাঁকাটাকে বন্ধ করে সুন্দর করা যায়। আমরা একেবারেই দুটি জায়গাতেই দেখলাম যে একেবারেই ওয়েডিং প্ল্যান এবং একই সঙ্গে অ্যাস্থেটিক যে পারপাসটি রয়েছে সেই জায়গাটি আপনি তুলে এনেছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার লুবনা শারমিন আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল 24-কে আজকের এই আয়োজনের জন্য। ধন্যবাদ দর্শকদের। সুপ্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম দাঁতের যত্ন প্রতিদিন। আসলে সত্যিকার অর্থে যে জায়গাটি শুরু প্রতিদিন এবং প্রতি মুহূর্তে, এবং সেটি কিন্তু ডেন্টাল চেম্বারে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার হাতে। এবং দাঁতকে সুন্দর রাখা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয়, আমাদের জীবন ধারণের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমরা প্রতিদিন দাঁতের যত্ন নিই এবং সুস্থ থাকি, ভালো থাকি।